আসসালামু আলাইকুম। গাণিতিক সমস্যার তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। গত দুইটা ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখেছি, আজকের ক্লাসে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা দেখব। তো আশা করি সবাই ভালো আছো। তো এখানে আসো যে প্রথম প্রশ্নটা যেটা বলছে যে একটা ট্রেন স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে। তো আসো আমরা প্রশ্নটা পড়ার পাশাপাশি যে কাজটা আমরা সবসময় করি যে একটা ছবি এঁকে ফেলা আর কি। যে প্রশ্ন যেটা বলছে যে একটা ট্রেন স্থির অবস্থা হতে, তো আমরা ধরে নিলাম যে এই পয়েন্টে একটা ট্রেন যা যেহেতু স্থির অবস্থাতে যাত্রা শুরু করে, তার আদি বেগটা হচ্ছে কত? 0। আর তার একটা ত্বরণ দেওয়া আছে, যে ত্বরণটা হচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে যে ট্রেনটা হচ্ছে স্থির অবস্থা হতে একটা নির্দিষ্ট ত্বরণে যাত্রা শুরু করলো, একই সময়ে একটা গাড়ি। তাহলে আমরা এখানে আরেকটা গাড়ি ড্র করি, যে একই সময় একটা গাড়ি বলছে যে 50 মিটার পার সেকেন্ড বেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করে, এই ট্রেনের সমান্তরালে চলা শুরু করে। এমন হচ্ছে ট্রেন গাড়িকে কখন পিছনে ফেলে যাবে, অর্থাৎ কখন হচ্ছে এই ট্রেনটা তোমার গাড়িকে পিছনে ফেলে চলে যাবে। তো আমরা ধরি যে টি সময় পর, ধরি টি সময় পর ট্রেন তাহলে আমরা ধরে নিলাম যে টি সময় পরে ট্রেনটা হচ্ছে গাড়িকে পিছনে ফেলে চলে যাবে। বিষয়টা হচ্ছে এমন যে একটা নির্দিষ্ট সময় পর, যেহেতু গাড়িটা মুভ করা শুরু করেছে, একটা নির্দিষ্ট সময় পর ধরো গাড়িটা এখানে আসলো, তখন কি হবে? যেহেতু ট্রেনটাও স্টার্ট দিল, ট্রেনটাও কি তোমার এদিকে আসবে। একটা নির্দিষ্ট সময় পর ধরো এই টি সময় পর এখানে ট্রেনটা হচ্ছে গাড়িকে অতিক্রম করেই চলে গেছে, অর্থাৎ গাড়িকে পিছনে ফেলে চলে গেছে এই যে টি সময় পর। তো দেখো ঠিক ওই টি সময়ে আমাদের প্রথমে দুজনের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যে টি সময়ে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব এবং টি সময়ে আবার গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা বের করি যে টি সময়ে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, যে টি সময়ে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমরা S1 ধরলাম। যেহেতু ট্রেনটা হচ্ছে, আচ্ছা যেহেতু গাড়িটা আগে বের করতেছি তাহলে লিখেছে। তো গাড়িটা হচ্ছে কি সমবেগে যাচ্ছে, তো সমবেগী সূত্র হচ্ছে কোনটা? ভি ইন্টু টি। তো তার বেগ হচ্ছে কত? 50 টি। তাহলে আমরা গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করে ফেললাম টি সময়। একইভাবে হচ্ছে এবং ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, আমরা যদি ট্রেনের অতিক্রান্ত দূরত্ব বের করি, S2 লিখলাম। যেহেতু ট্রেনটা হচ্ছে স্থির অবস্থাতে যাত্রা শুরু করে, তা আমরা কি লিখবো? যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অর্থাৎ দেখবা যে 99% কেসে এমনই হবে যে একটা গাড়ির যদি স্থির অবস্থাতে যাত্রা শুরু করে, তুমি এই সূত্রটাই লিখবা তার অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে। আদিবেগ 0 প্লাস হাফ ইন্টু ত্বরণটা হচ্ছে কত? 5 টি স্কোয়ার। তো ওভারঅল আমরা যদি এই হিসাব করে আমাদের আসছে যে 2.5 টি স্কোয়ার, এটা হচ্ছে S2। তো এখন আমাদের কি করতে হবে? দেখো যে কথাটা বলছিলাম যে একটা নির্দিষ্ট সময়ে তোমার এই যে ট্রেনটা আছে, ট্রেন একটা নির্দিষ্ট সময়ে গাড়িটাকে অতিক্রম করে চলে যাবে। টি সময় আমরা ধরে নিলাম যে টি সময় পর ট্রেন হচ্ছে এই গাড়িটাকে এখানে অতিক্রম করে কি গাড়িকে পিছনে ফেলে সে চলে গেছে। তো আমরা এটা দেখো যে টি সময়ে দোনোটার কিন্তু অতিক্রান্ত দূরত্ব দোনোটা সমান হতে হবে। দেখো এখানে যে টি সময় পর গাড়ি যেখানে আসছে, ঠিক একই টি সময়ে ট্রেন এখানে আসছে, ঠিক টি সময় পরেই ট্রেনটাই তাকে কি ছেড়ে চলে গেল। তো ওভারঅল আমরা এখানে লিখতে পারি যে কি, যে প্রশ্ন মতে S1 ইকুয়াল S2, অর্থাৎ ট্রেনের অতিক্রান্ত দূরত্ব আর তোমার গাড়ির অতিক্রান্ত দূরত্ব দুটোটা সমান হতে হবে। তো এখানে আমরা S1 এর মান কত বের করলাম? যে 50 টি। আর S2 এর মান কত বের করলাম? 2.5 টি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা টি, এখান থেকে একটা টি বাদ, তাহলে কত থাকছে? যে 50
2.5t। তাহলে এখান থেকে যদি আমরা টি এর মানটা হিসাব করি আমরা পাচ্ছি 20 সেকেন্ড। তো দেখো এখানে এটা মিন করতেছে যে 20 সেকেন্ড পরে আমাদের যে ট্রেনটা আছে 20 সেকেন্ড পরে এই ট্রেনটা তোমার ঠিক গাড়ি যেখানে আছে ওখানে আসবে। এই 20 সেকেন্ড পরে ধরো এই ট্রেনটা এখানে আসছে, ঠিক এই 20 সেকেন্ড পরেই ট্রেনটা হচ্ছে এই গাড়িকে অতিক্রম করে সামনে চলে যাবে, অর্থাৎ গাড়িটা পিছনে পড়ে যাবে। তাই হচ্ছে আমরা এই দুইটার দূরত্ব সমান লিখলাম, অর্থাৎ যখনই 20 সেকেন্ড হবে তখন তাদের কি তারা দুজন একই অবস্থানে থাকবে। ঠিক 20 সেকেন্ড পরেই ট্রেনটা হচ্ছে এরকম সামনের দিকে চলে যাবে, কারণ ট্রেনের যেহেতু একটা ত্বরণ আছে, ট্রেনের বেগটা কি প্রতি সেকেন্ডে বাড়তেছে, কারণ একটা ত্বরণ থাকার কারণে ট্রেনের যে বেগটা আছে সেটা প্রতি মুহূর্তেই বাড়তেছে। তো 20 সেকেন্ড পর হবে কি যে তারা দুজন একই দূরত্বে চলে আসবে, কিন্তু তোমার ট্রেনের বেগ বাড়ার কারণে সে 20 সেকেন্ড পর এই গাড়িটাকে পিছনে ফেলে সে চলে যাবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি, অর্থাৎ 20 সেকেন্ড পর ট্রেন গাড়িকে পিছনে ফেলে চলে যাবে। গাড়িকে পিছনে ফেলে যাবে। তো আশা করি বুঝছো এটা। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে একটি বাঘ 8 মিটার সম্মুখে একটি হরিণকে দেখতে পেয়ে। তো আমরা প্রথমে একটা ফিগার ড্র করে নিই যে তো এখানে একটা বাঘ হচ্ছে তার 8 মিটার সম্মুখে, অর্থাৎ তার বাঘ যে জায়গা ছিল তা হতে 8 মিটার দূরে একটা হরিণকে দেখতে পেয়েছিল। অর্থাৎ এই বিন্দুতে বাঘটা ছিল আর বি বিন্দুতে একটা হরিণ ছিল, এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল সেটা হচ্ছে 8 মিটার। এখন এখানে বলছে যে হরিণকে দেখতে পেয়ে বাঘটা একটা নির্দিষ্ট ত্বরণে, সেটা হচ্ছে কত যে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। আবার বলছে যে স্থির অবস্থা হতে, অর্থাৎ বাঘের যে আদিবেগ ছিল সেটা কত 0। আর হরিণ কি করলো যে একটা নির্দিষ্ট বেগ নিয়ে দৌড় শুরু করলো। অর্থাৎ আমরা যদি প্রশ্নটা একটু পড়ি এভাবে যে একটা বাঘ স্থির অবস্থায় বসেছিল, এখন তার 8 মিটার সামনে একটা হরিণকে দেখতে পেয়ে সে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে হরিণটাকে কি দৌড় শুরু করে। এখন হরিণ যখন দেখলো যে বাঘ তাকে তাড়া করছে, হরিণও কি তোমার একই সময় কি 3 মিটার সেকেন্ড ইনভার্স বেগে দৌড় শুরু করলো। তো এখানে প্রথম আমাদের যেটা বলছে যে কখন বিড়াল, আচ্ছা এটা বিড়াল না, এটা হচ্ছে আমাদের বাঘ আর কি, যে কখন বাঘ এবং হরিণের, যাই হোক কখন বাঘ এবং হরিণের বেগ সমান হবে এটাই। তো এখন আমরা ধরি যে টি সময় পর, ধরি টি সময় পর বাঘ এবং হরিণের বেগ সমান হবে। তো এখানে আমরা চাইলে পাশে লিখে নিতে পারি যে আমরা যে মানগুলো জানি, যেমন হচ্ছে বাঘের হচ্ছে আদিবেগ, যে বাঘের ক্ষেত্রে তার আদিবেগ কত ছিল 0 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে বাঘ ত্বরণ ছিল 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপর যদি আমরা হরিণের ক্ষেত্রে দেখি যে হরিণের একটা বেগ ছিল জাস্ট, যে হরিণের হচ্ছে 3 মিটার সেকেন্ড ইনভার্স বেগে, ভি হচ্ছে কত 3 মিটার সেকেন্ড ইনভার্স। এগুলো হচ্ছে জাস্ট আমাদের প্রশ্নে জানা আছে আর কি। আচ্ছা, তো আমরা এখানে ধরে নিলাম যে টি সময় পর বাঘ এবং হরিণের বেগ সমান হবে। তো এখানে হচ্ছে আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে যে বাঘের যে আগে আদিবেগ ছিল 0, এই বেগটা হচ্ছে সময়ের সাথে সাথে বাড়বে। কেন? কারণ হচ্ছে বাঘের একটা ত্বরণ আছে, বুঝা গেছে? যেহেতু বাঘের একটা ত্বরণ আছে এখানে যে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাই হচ্ছে বাঘের বেগটা কি আস্তে আস্তে সময়ের সাথে বৃদ্ধি পাবে, কিন্তু হরিণের বেগটা কিন্তু বৃদ্ধি পাবে না, কারণ সে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, সমবেগে। তো দেখো তো দুজনের বেগ সমান হওয়া মানে কি, এই যে বাঘ এবং হরিণ
এই দুজনের বেগ সমান হওয়া মানে হচ্ছে যে কখন বাঘের বেগটা 3 হবে। কারণ কি, হরিণের বেগ তো চেঞ্জ হতে পারবে না, কারণ সমবেগ। হরিণের তো ত্বরণের কথা বলে নাই, আবার দেখো ডিরেক্ট বললো দিছে যে সমবেগে। তো ওভারঅল হরিণের যে বেগটা আছে 3, এটা 3ই থাকবে, এটা কোনো ধরনের চেঞ্জ হবে না। তো ওভারঅল দুজনের বেগ সমান হওয়া মানে হচ্ছে বাঘের বেগটা কখন হচ্ছে 3 হবে। বুঝে গেছে? তাহলে আমাদের এই যে বাঘের ক্ষেত্রে বাঘের শেষ বেগটা কত হইতে হবে? 3 মিটার পার সেকেন্ড, এটাই। তো এটা জাস্ট আমরা সময়টা বের করবো আর কি। তো আমরা কি জানি, আদি বেগ জানি, আর হচ্ছে ত্বরণ জানি। আমরা এই সূত্রটা লিখতে পারি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখান থেকে আমরা টি বের করে নিয়ে আসবো। তো এখানে শেষ বেগ কত হবে? 3, আদি বেগ কত? 0, তার ত্বরণ অর্থাৎ বাঘের ত্বরণ হচ্ছে 1, আমরা টি বের করে নিয়ে আসবো এখান থেকে। তো ওভারঅল আমাদের এখান থেকে টি হিসাব নিকাশ করলে আসতেছে কত? যে 3 সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড পরে বাঘের বেগ হরিণের সমান হবে। তো শেষ, এটা আনসার এটাই। তো আশা করি বুঝছো। আচ্ছা, তো পরের প্রশ্নটা আসি। পরের প্রশ্ন বলছে যে কতক্ষণ পরে ও কত দূরত্ব অতিক্রমে বাঘটি হরিণকে ধরতে পারবে। অর্থাৎ এই যে বাঘ হরিণকে এখানে তাড়া করতেছে, তো বলছে কত সময় পরে বাঘ হরিণকে ধরে ফেলবে, এটা বের করতে বলছে। আবার হচ্ছে কত দূরত্ব পরে। ঠিক আছে? তো একইভাবে আমরা ধরে নিলাম যে টি সময় পরে বাঘ হরিণকে ধরে ফেলবে, এটাই। ঠিক আছে? যে বাঘ, আমরা যদি লিখি যে টি সময় পরে বাঘ হরিণকে ধরতে পারবে। তাহলে একইভাবে সেই টি সময়ে হরিণে কতটুক যাবে, বাঘ কতটুক যাবে, আমরা এই দুইটা জিনিস বের করবো। তাহলে টি সময়ে বাঘের অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে বাঘের অতিক্রান্ত দূরত্ব আমরা s1 ধরে নিলাম। s1 সমান আমরা কি লিখতে পারি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কারণ স্থির অবস্থাতে যাত্রা শুরু করছে বাঘ। স্থির অবস্থা থেকে বললে যেটা বলছি যে 99% ক্ষেত্রে এই সূত্রটাই লিখবা, তো আমরা এটাই লিখলাম। তো আদি বেগ হচ্ছে 0, টি তো আমরা বের করবো, আর হচ্ছে হাফ ত্বরণ হচ্ছে বাঘের 1 টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে s1 এর যে মানটা পাচ্ছি, অর্থাৎ বাঘের অতিক্রান্ত দূরত্ব আসতেছে টি স্কোয়ার। ঠিক আছে? এটা একটা পেলাম। একইভাবে এই একই সেই টি সময়ে এখন হরিণ কতটুকু যাবে এটা বের করবো, যে হরিণের অতিক্রান্ত দূরত্ব। হরিণের অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা s2 ধরলাম। এখন এই ক্ষেত্রে কোন সূত্রটা লিখবো? যেহেতু হরিণ যাচ্ছে সমবেগে, আমরা কি লিখবো? s ইকুয়াল ভিটি। তো হরিণের ক্ষেত্রে যেহেতু সে সমবেগে যাচ্ছে, আমরা s2 ইকুয়াল ভিটি লিখলাম। তো হরিণের বেগটা কত? বেগ হচ্ছে কত? 3 ছিল, সে 3t। এখন আমরা কি কাজ করতে হবে আমাদের? এখন আমাদের দেখো, এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে, দেখো তো একটা জিনিস, যদি বাঘ হরিণকে ধরতে হয় তাহলে কি করতে হবে? বাঘকে প্রথমত হচ্ছে 8 মিটার গেলে হরিণকে ধরতে পারবে এরকম মনে হচ্ছে? এরকম কিন্তু না। কারণ হচ্ছে দেখো যে যখনই বাঘ দৌড় শুরু করলো, ঠিক তখনই হরিণও নিজের এই বি অবস্থান থেকে দৌড় শুরু করেছে। বুঝে গেছে? তো বাঘ যদি হরিণকে ধরতে হয়, বাঘ তো প্রথমে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা ছিল যে 8 মিটার, ওই 8 মিটার তো চাইতেই হবে। পাশাপাশি হচ্ছে যখনই হচ্ছে যে তোমার বাঘ দৌড় শুরু করলো, হরিণটাও কি দৌড় শুরু করছে না? তো ধরো হরিণটা তখন আগের জায়গা থেকে সরে এখানে চলে আসবে, সি। বুঝে গেছে? যে হরিণটা তার আগের জায়গা থেকে সরে ধরো এখান থেকে বি থেকে এখানে চলে আসছে, সি। তো ধরে নিচ্ছে এই সি বিন্দুতে আসলে ধরবে আর কি। তো তাহলে হরিণকে কি, সরি, বাঘকে কি করতে হবে? প্রথমত 8 মিটার যাইতে হবে। এরপরে আমাদের হরিণ যে দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ আমরা যেটাকে s2 বললাম, এই s2 দূরত্বকে অতিক্রম করতে হবে। বুঝে গেছে? আশা করি বুঝছো। তাহলে বাঘকে হচ্ছে 8 মিটারের সাথে সাথে আরো s2 দূরত্ব, অর্থাৎ যতটুকু হরিণ আরো চলে যাবে ওইটাও আমাদের, ওইটাও বাঘকে অতিক্রম করতে হবে। আচ্ছা, তো এখন আমরা তাহলে এখানে কি লিখতে পারি? যে বাঘের অতিক্রান্ত দূরত্ব যেটা হচ্ছে s1, সেটা কি হবে? যে তাকে বাঘকে যে ডিস্টেন্স কভার করতে হবে s1, সেটা হবে যে 8 প্লাস হচ্ছে যে s2। আশা করি এটা বুঝছো। যেটা আমরা বলছি যে বাঘ যদি হরিণকে ধরতে হয় 8 মিটার তো যাইতেই হবে, পাশাপাশি হচ্ছে হরিণ যে ওই সময় যতটুকু দূরত্ব চলে যাবে অর্থাৎ s2, এটা পুরোটা কভার করতে হবে। তো এখন আমরা s1 এর মান যেটা বের করলাম আর কি, টি স্কোয়ার। এরপর হচ্ছে 8 প্লাস আমরা s2 মান কত বের করলাম? 3t। এখন পুরোটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, -3t - 8 ইকুয়াল 0। তাহলে এখন আমাদের এটা কি হয়?
ও আচ্ছা, এইটাই এখানে যে একটা ভুল হয়ে গেল, এখানে আমাদের হাফ আছে না, কিন্তু হাফ টি স্কোয়ার হবে, সরি, যে এখানে হাফ টি স্কোয়ার হবে, খেয়াল ছিল না এখানে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা একটু মুছে দিই, যে এখানে আমাদের আসবে এভাবে যে হাফ টি স্কোয়ার ইকুয়াল 8 + 3t, এটা। এখন যদি আমরা দুই পাশে পাঠাই দিই, তাহলে আমাদের এখানে আসবে কত, 16 + 60, সবগুলো এক পাশে নিয়ে আসলে 8² - 60 - 16 = 0। এরপর আমরা এটা কি লিখতে পারি এভাবে, যে উৎপাদক করলে 8 × 2 = 16, 8t + 2t - 16 = 0। এখান থেকে যদি t কমন নিই তাহলে t - 8 আসতেছে, আর এখান থেকে যদি আবার +2 নিই তাহলে t - 8 = 0। তাহলে এখানে আমরা দুইটা উৎপাদক, একটা কত পাচ্ছি, t - 8, আর একটা হচ্ছে t + 2 = 0। তাহলে এখান থেকে যদি আমরা t এর মান বের করি, যে হয় t - 8 = 0, সুতরাং t এর মান কত, 8 সেকেন্ড। আরেকটা কি, যে নতুবা যে t + 2 = 0, এরপর দেখো t এর মান আরেকটা কত আছে, -2। তো দেখো সময় কি কখনো ঋণাত্মক হতে পারে, পারে না, তাই আমরা এটা নিব না, এটা গ্রহণযোগ্য না, এটা এভাবে লিখবা যে t is not equal -2, অর্থাৎ সময় ঋণাত্মক হতে পারে না। ওভারঅল আমরা বের করে ফেললাম যে কখন হচ্ছে বাঘ হরিণকে ধরবে, অর্থাৎ 8 সেকেন্ড পরে বাঘ হরিণকে ধরে ফেলবে, এটাই। তাহলে আমাদের প্রথম শেষ, যে কতক্ষণ পরে ধরে ফেলবে। এখন বলছে কত দূরত্ব অতিক্রমে বাঘটি হরিণকে ধরতে পারবে। এখন কত দূরত্ব বলতে তুমি যে কোনো একটা বের করতে পারো। ধরো আমরা এভাবে বের করতে পারি, যে আমরা যদি এখন এই যে যে মানটা বের করলাম, আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের দূরত্বটা বের করতে হবে, যে তারা কত দূরত্বে মিলিত হবে। তো আমরা কি কাজ করতে পারি, যে আমরা এই যে টি এর মানটা আছে, টি এর মানটা আমরা এই যে এখানে বের করলাম, S1 S2 যে কোনো এক জায়গায় বসালেই হয়ে যাবে টি এর মানটা। তো আসো এখানে যদি আমরা S1 এ বসাই, যে তুমি চাইলে S1 ও বসাইতে পারো বা S2 তো বসাইতে পারো, তোমার ইচ্ছা। এই যে আমরা এখানে একটা S1 বের করলাম, যার একটা হচ্ছে কি যে S2 বের করলাম, যে কোনো এক জায়গায় বসালেই হবে। তো S1 কি আসছিল, যে হাফ টি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হাফ, আর টি এর মান কত বের করলাম, 8²। তাহলে এখানে কত আসে, হাফ আর 8 কত, 64 না 64, এটা ভাগ করলে কত, 32 মিটার। তাহলে আমরা এখানে কি লিখবো, যদি আমরা S1 এ যদি টি এর মান বসাই, তাহলে আমরা আমাদের ব্যাখ্যাটা এভাবে লিখবো, যে অর্থাৎ S1 কার অতিক্রান্ত দূরত্ব ছিল, দেখো বাঘের না, তাহলে আমরা লিখবো যে বাঘটি 32 মিটার পথ অতিক্রম করেই কি হরিণকে ধরে ফেলবে, এটাই। যে বাঘটি 32 মিটার পথ অতিক্রম করে হরিণকে ধরবে, এটাই, যে হরিণকে ধরবে। আর কেউ যদি চাও যে না ভাই আমি S2 তে বসাবো, সমস্যা নেই, তুমি তখন S2 তে বসাইতে পারো, যে 3 × t না, t এর মান 8, ওভারঅল কত, 24 মিটার না। তখন তোমাকে বলতে হবে যে হরিণ যখন 24 মিটার পথ অতিক্রম করবে তখন বাঘ ধরে ফেলবে, বুঝা গেছে। এই ক্ষেত্রে আমাদের মানে ব্যাখ্যাটা বা এক্সপ্লেনেশন এভাবে দিতে হবে, হরিণ 24 মিটার পথ অতিক্রম করলে বাঘ হরিণকে ধরে ফেলবে, এটাই, বাঘ হরিণকে ধরে ফেলবে। তো আশা করি বুঝছো। তো যেটাই করো না কেন একটা করলেই হয়, এই যে S1 S2 এভাবে দুইটা বের করার দরকার নাই, তোমার সুবিধা মতো তুমি একটা বের করবা। তো আসো আমরা হচ্ছে পরের প্রশ্নটাতে যাই। তো পরের প্রশ্নটা হচ্ছে তোমরা করবা সেম কথা, এটা করে আনসারটা কমেন্টে জানাইতে পারো, একই প্রশ্ন। তো আমরা হচ্ছে এর পরেরটাই যাই। আচ্ছা, পরেরটা যেটা বলছে যে একটি বাস স্থির অবস্থা হতে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমতরণে, ওই একই একটা ছবি আঁকি আমরা, যে একটা বাস, এখন বলছে যে বাসটার একটা স্থির অবস্থা হতে, তো স্থির অবস্থা বলা মানেই হচ্ছে তার আদিবেগ কত, 0। তার একটা ত্বরণ বলছে, যে ত্বরণের মানটা হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন বলছে সমতরণে চলতে শুরু করছে দেখে বাসটিকে ধরার জন্য 25 মিটার পিছন থেকে, অর্থাৎ এই যে বাসটা যাচ্ছিল এটাকে দেখে 25 মিটার পিছন থেকে, তাহলে হচ্ছে আমরা একটু বাসটা একটু সামনের দিকে ড্র করি, যে ধরো বাসটা এখানে ছিল, এই বাসের পিছনে 25 মিটার পিছনে, অর্থাৎ এখানে ধরতে পারি যে 25 মিটার পিছনে 25 মিটার পিছনে ধরো এখানে একটা বালক ছিল,
তাহলে এই দূরত্বটা হচ্ছে কত 25 মিটার। এই 25 মিটার পিছনে থাকা একজন লোক 10 মিটার সেকেন্ড ইনভার্সন, অর্থাৎ যেহেতু একটা নির্দিষ্ট বেগ বলছে তাহলে এটা হচ্ছে সমবেগ, সে একটা 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 এত সমবেগে দৌড় শুরু করলো বাসটাকে ধরার জন্য, বাসের পিছনে 25 মিটার পিছন থেকে। এখন প্রথম প্রশ্ন বলছে যে 9 সেকেন্ড পরে বাসটির বেগ কত। তো দেখো তো তুমি কি জানো, বাসের আদি বেগ জানো, ত্বরণ জানো, তো কোন সূত্র ব্যবহার করবা? দেখো যে সকল সূত্রে শেষ বেগ আছে তা ব্যবহার করতে হবে। যেমন একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আর একটা কি ছিল ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটা একটা ছিল শেষ বেগের জন্য। তারপর হচ্ছে আরেকটা ভাবে ছিল এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি। এখন তুমি দেখো তো কোন সূত্রে ব্যবহার করবা। তুমি যদি 3 নাম্বারটা বা 2 নাম্বারটা ব্যবহার করতে যাবে ক্ষেত্রে কি হবে যে আমরা হচ্ছে দেখো তার শেষ বেগ বের করবো, ঠিক আছে, আদি বেগ জানি, ত্বরণ জানি, বাট দূরত্ব জানি যে সে কত দূরত্ব অতিক্রম করছে। এখন আবার কেউ আবার 25 এখানে ইনপুট দিও না, দেখিও, কারণ এই 25 যেটা আছে এটা জাস্ট লোক থেকে বাসের কত দূরে আছে এটা, বাট এটা কিন্তু এটা মিন করতেছে না যে বাসের অতিক্রান্ত দূরত্ব। এখানে আমাদের এই যে এস এর মানটা এখানে বসাতে হবে, তা হচ্ছে যে তোমার বাস কতটুকু পথ অতিক্রম করছে এটা কিন্তু বলা নাই, অর্থাৎ বাস অতিক্রম করলে এরকম সামনে কোন একটা দূরত্ব অতিক্রম করতো, এটা কিন্তু বলে নাই। তাই আমরা যেহেতু এই যে 2 নাম্বারে সব ডেটা জানি না, এই সূত্রটা অ্যাপ্লাই করব না, আমরা হচ্ছে প্রথমটা করি। কারণ কি দেখো যে প্রথমটা যদি করতে যাই তাহলে আমরা কি জানি তার, যে তার শেষ বেগ জানি, সরি শেষ বেগটাই বের করতে হবে, আদি বেগ জানি 0, ত্বরণ জানি, আর সময় কত 9 সেকেন্ড বলছে, 9 সেকেন্ড পরে তার বেগ কত। তাহলে আমরা ডিরেক্ট লিখি যে আমরা জানি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তো তার আদি বেগ হচ্ছে কত 0, ত্বরণ হচ্ছে কত 2, আর সময় হচ্ছে কত 9 সেকেন্ড। ওভারঅল আমাদের এখানে আসে কত যে 18 মিটার/সেকেন্ড, অর্থাৎ 9 সেকেন্ড পরে বাসটার বেগ হবে 18। তো আশা করি বুঝছো এটা। তো শেষ আমাদের এটা। এরপর আমরা দেখি যে পরেরটায় আসি। পরেরটায় বলছে 2 নাম্বারটাতে, 2 নাম্বারটায় বলছে যে লোকটি বাসকে ধরতে পেরেছিলেন কিনা, গাণিতিকভাবে তোমার মতামত দাও। তো এটা আমার মনে হচ্ছে না করতে হবে, আগে যে একটু আগে দেখলাম যে বাঘ আর হচ্ছে তোমার হরিণেরটা সেম ভাবে যদি করি তাহলে এরকম যে একইভাবে যে ধরে নিচ্ছি যে টি সময় পর লোকটি বাসকে ধরতে পারবে, লোকটি বাসকে ধরতে পারবে এটা। তাহলে এই টি সময়ে লোকের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, যে টি সময়ে লোকের বা লোকটির অতিক্রান্ত দূরত্ব। তো যেহেতু লোকটা তোমার সমবেগে যাচ্ছিল আমরা কি লিখবো, যে এস ইকুয়াল ভিটি, তার বেগ হচ্ছে কত 10, তাহলে আমরা এখানে কত পাচ্ছি 10t। একইভাবে হচ্ছে ওই টি সময়ে বাসের অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা s2 ধরলাম। যেহেতু বাস হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাই আমরা কি লিখবো ut প্লাস হাফ a t স্কোয়ার। আদি বেগটা হচ্ছে কত 0 ইন্টু টি প্লাস হাফ, তার ত্বরণটা হচ্ছে কত 2 টি স্কোয়ার, 2 আর 2 বাদ, ওভারঅল আমরা এখানে কত পাচ্ছি টি স্কোয়ার। তো একই এর আগেও যে কন্ডিশনটা অ্যাপ্লাই করছিলাম যে প্রশ্ন মতে আমরা এভাবে লিখবো না যে s1 সমান হবে s2 প্লাস 25, এটা কি আবার বলতে হবে ওই একই কথা যে লোকটা যদি এই বাসকে ধরতে হয় তাহলে কি লোকটাকে আগে তো এই 25 মিটার পথ অতিক্রম করতে হবে, এর পাশাপাশি কি করতে হবে বলতো, এই যে বলছি টি সময় পথ ধরবে, টি সময় আবার এই যে বাস আছে বাসটা তার এই জায়গা থেকে সরে সাপোজ ধরো এখানে চলে আসলো, এখানে চলে আসবে না, তাহলে অর্থাৎ লোকটাকে অতিক্রম করতে হবে 25 মিটারে অর্থাৎ 25 মিটার তো আমাদের দূরত্ব অতিক্রম করতে হবে। পাশাপাশি হচ্ছে যে এই সময়ে তোমার বাস এই যে এইদিকে একটা দূরত্ব চলে যাচ্ছে, এই দূরত্বটাও কাভার করতে হবে, বুঝা গেছে। তাই এখানে লিখলাম যে বাসের যে লোকটার অতিক্রান্ত দূরত্ব s1 কি হইতে হবে, যে বাস যতটুকু যাচ্ছে ওটা তো যাইতে হবে, পাশাপাশি আরো 25 মিটার তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে এটাও যাইতে হবে। তো ঠিক একইভাবে আমরা যদি s1 এর মান এখানে ইনপুট দিই তাহলে কত আসে 10t, s2 কত আসে টি স্কোয়ার বের করছি যে প্লাস 25, তাহলে সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি যে -10t প্লাস 25 ইকুয়াল 0, এটা আমরা যদি উৎপাদক করি তাহলে এভাবে আসে যে টি স্কোয়ার মাইনাস 5t
মাইনাস 5t প্লাস 25, 5 5 25 না, তাহলে t কমন নিলে t মাইনাস 5, আবার মাইনাস 5 কমন নিলে t মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, একটা t মাইনাস 5 আর একটা হচ্ছে কত t মাইনাস 5। ওভারঅল এখানে পাওয়া যাচ্ছে যে t মাইনাস 5 হোল স্কোয়ার। সুতরাং আমরা এখান থেকে t এর মান কত পাচ্ছি, 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড পর লোকটা বাসকে ধরতে পারবে, এটাই। আর তো বলে নাই কিছু, ঠিক আছে, এটাই অ্যান্সার, যে অর্থাৎ 5 সেকেন্ড পরে লোকটা বাসকে ধরে ফেলবে। তাহলে 2 নাম্বার গেল। এবার আসো 3 নাম্বার, বলছে লোকটি এবং বাসের দূরত্ব ন্যূনতম কত হলে লোকটি বাসকে ধরতে পারতো না। অর্থাৎ এই যে 25 মিটারে থাকার কারণে লোকটা হচ্ছে বাসকে ধরে ফেলছে, বুঝা গেছে? কিন্তু বলছে যে না, এই যে দূরত্বটা আছে 25 মিটারের পরিবর্তে কত দূরত্ব হলে এই লোকটা বাসকে ধরতে পারতো না, বুঝা গেছে? তাহলে প্রশ্নটা যে যখন লোকটা বাস থেকে 25 মিটার দূরে ছিল, বাসকে ধরতে পারছে 5 সেকেন্ড পরে। এখন বলছে না, এই যে দূরত্বটা এটা ন্যূনতম কত হলে লোকটা এই বাসকে ধরতে পারবে না। তো আমরা ধরে নিলাম হ্যাঁ, যে এই দূরত্বটা 25 না হয়ে যখন x হবে তখন লোকটা কি বাসকে ধরতে পারবে না, বুঝা গেছে? তো আমরা এখন আচ্ছা, তো এখন আমরা এই যে তার মধ্যবর্তী দূরত্ব আছে 25, এই 25কে আমরা x ধরে নিলাম, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম হ্যাঁ যে x, যে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সর্বনিম্ন x হয় তাহলে কি লোকটা বাসকে ধরতে পারবে না। তো কি করতে হবে, ঠিক একইভাবে যে মনে করি t সময় পর লোকটি বাসকে ধরতে পারবে, এটা যে ঠিক একই সময়ে এই t সময়ে লোকটা কত দূরত্ব যাবে, s1 সমান vt, তখন বাস কতটুকু যাবে এটা। তো এখন যে যদি তাকে ধরতে পারতো, যদি লোকটা বাসকে ধরে, এখন 25-এর পরিবর্তে আমরা কি লিখবো, এখানে x লিখবো, যে যদি এমন হয় তাহলে তাকে ধরতে পারবে, বুঝা গেছে? তো আমরা এখন s1 এর জায়গায় একইভাবে s1 এর মান বসাইলাম যে 10t, s2 এর জায়গায় লিখলাম কত, যে t স্কয়ার প্লাস x, এটাকে এক পাশে নিয়ে আসলাম, তাহলে t স্কয়ার মাইনাস 10t প্লাস x ইকুয়াল 0। এখন এখান থেকে আমাদের একটা শর্তে আসতে হবে যে কখন x এর মান কত হলে যে লোকটা হচ্ছে এই বাসকে ধরতে পারবে না। তো তার জন্য হচ্ছে আমাদের আর একটা কাজ করতে হবে, অর্থাৎ তোমরা যখন উচ্চতর গণিত পড়বা, পঞ্চম অধ্যায় সমীকরণ নামে একটা চ্যাপ্টার আছে, তো সেখানে হচ্ছে তোমরা একটা দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ক বলে একটা টার্ম পড়বা। তো আসলে আমরা ওইটা সম্বন্ধে একটু পড়াশোনা করি যে নিশ্চয়কটা কি, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত কিভাবে দেখো, এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই এটাকে বলা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের একটা নিশ্চয়ক বলে একটা টার্ম আছে। তো আমরা যদি নিশ্চয়ক বলি, নিশ্চয়ক হচ্ছে এটা যে b স্কয়ার মাইনাস 4ac, বুঝা গেছে? তো এখানে b হচ্ছে কি দেখো তো, যার এক ঘাত অর্থাৎ x এর সহগ, a হচ্ছে কি যার দ্বিঘাত অর্থাৎ x স্কয়ারের সহগ, c হচ্ছে কি ধ্রুবক পদটা, এটাকে বলা হয় নিশ্চয়ক, বুঝা গেছে? তাহলে নিশ্চয়ক কি, এটা নিয়ে খুব বেশি ডিটেলস এখানে আমরা আলোচনা করব না, বুঝা গেছে? তো এটা হচ্ছে নিশ্চয়ক। এই নিশ্চয়কটা একটা ধারণা দেওয়া হয় যে ধরো কোন একটা সমীকরণের এই যে নিশ্চয়কের এই মানটা যদি পজিটিভ আসে তাহলে কি হয়, যদি নেগেটিভ আসে কি হয়, যদি শূন্য আসে, এরকম ভাবে কয়েকটা শর্ত আছে, বুঝা গেছে? তো যদি এই নিশ্চয়কের মানটা অর্থাৎ এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা যদি আমাদের শূন্য বা হচ্ছে শূন্য থেকে বড় হয়, অর্থাৎ কোনো পজিটিভ মান হয়, তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে না, এই দ্বিঘাত সমীকরণের আমরা একটা বাস্তব সমাধান পাবো। তাহলে আমরা এখানে কি, যে যখন হচ্ছে আমাদের এমন হবে যে বি স্কোয়ার মাইনাস 4ac, আমরা জাস্ট যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুই মাথায় রাখবো। যদি এটা হয় তাহলে সমীকরণের এই যে দ্বিঘাত আছে, এই দ্বিঘাত সমীকরণের সমাধান সমাধান কি বাস্তব হবে। এটা বাস্তব বলতে কি, বাস্তব বলতে ধরো এই যে আমরা একটু আগে টি এর মান কত পাইছিলাম না, -2, এটা পাইছি না, বলতো এটাই কোনো কি বাস্তব কোনো তথ্য দিচ্ছে? বাস্তব তথ্য বলতে বলো তো কেউ কি বলতে পারবে যে সময় এখন -2 সেকেন্ড, সময় কি নেগেটিভ হয়? এটা কিন্তু হয় না। তাই এটা হচ্ছে একটা অবাস্তবের মতো একটা আসছে না, অর্থাৎ মানে ইনভ্যালিড। তো এরকম কিছু মান বাস্তব বলতে কি, ধরো টি এর একটা মান আসবে, যে ধরো 5 আসলো, ঠিক আছে, এটা কারেক্ট সময়
সেকেন্ড হতে পারে, বাট -2 সেকেন্ড এটা পসিবল না। বুঝা গেছে? তো আমাদের জাস্ট এটাই লাগবে যে একটা দ্বিঘাত সমীকরণের সমাধানটা কখন বাস্তব হবে, যদি b² - 4ac শূন্য বা শূন্য থেকে বড় হয়। তো আসলে আমরা এখানে এটা অ্যাপ্লাই করি। তো দেখো এখানে টি এর মানগুলো কি হইতে হবে, বাস্তব না? বাস্তব কেন, একটু এই কথা বলছি। বাস্তব বলতে কি, যে টি এর মান 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম যে কোনো পজিটিভ সমাধান হইতে পারে, কিন্তু টি এর মান -5 বা -10 এরকম কিছু আসতে পারবে না, কারণ সময় ঋণাত্মক হতে পারে না। তো আমরা এটা লিখবো, এই কথাটা লিখবো যে টি এর সকল বাস্তব মানের জন্য, সকল বাস্তব মানের জন্য, অর্থাৎ মানের জন্য এই যে b² - 4ac এটা কি হতে হবে, শূন্য বা শূন্য থেকে বড় হতে হবে। তো দেখো তো আমরা একটু আগে কি দেখছি, বি এর পরিচয় কি দেখছি বলো তো? বি এর পরিচয় ছিল যেটা একঘাত, অর্থাৎ দেখো এটা একটা টি এর সমীকরণ। একঘাত হচ্ছে কি টি না? অর্থাৎ এখানে যে আমাদের এই যে ট্যান আছে, ট্যানকে বলা হবে বি যদি আমরা লিখি। আর এর মান কত দেখো তো, এখান থেকে এর মান হচ্ছে 1, কারণ যেটা দ্বিঘাত তার কোনো সব কিছু কি দেখতে পাচ্ছি নাই, কিছু নাই, মানে 1 আর কি। এটা হচ্ছে আমাদের সি। বুঝা গেছে? তো আসলে আমরা লিখি যে বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, যে -10 -10² - 4 এর মান হচ্ছে কত 1, সি এর মান হচ্ছে কত ইন্টু এক্স। এ মানটা হচ্ছে এই শর্ত হতে হবে। তো পরীক্ষা হচ্ছে আমরা এই লাইনটা লিখবো না, এটা আমাদের লেখার দরকার নাই, আমরা ডিরেক্ট এই লাইনটা লিখবো, যে এই লাইনটা আমরা লিখবো পরীক্ষায়। তো এটা কিভাবে লিখছি তো দেখছি একটু আগে। তো তাহলে আমরা এটা কি লিখতে পারি, যে 10 10 100 -4x, এটা এইভাবে আসতেছে। এখন আমাদের এই অসমতাটা একটু সমাধান করতে হবে। অসমতা কিভাবে আমরা এই সমাধান করবো, এভাবে যে আমাদের এখানে কত আসে, আমরা কি করব, যে উভয় পাশে আমরা 100 যোগ করব, বা হচ্ছে এখন আমি হচ্ছে তোমাকে একভাবে এটা সমাধানটা বলবো, যদিও এভাবে সমাধানটা না, খুব আমরা জাস্ট হিসাবে সুবিধার্থের জন্য এভাবেই বলতেছি। এই যে 100 আসছে না, সমীকরণ চিন্তা করতে পারো এটাকে, এই যে এখানে গ্রেটার দেন অর ইকুয়াল যে সাইনটা আছে, এটা বাদ দিয়ে চিন্তা করি এটা একটা ইকুয়াল সাইন। আমরা 100কে যদি এই পাশে পাঠাই দিই, যদি এটা এরকম কোনো কাজ করে না অসমতাতে, অসমতাতে 100কে এই পাশে পাঠাই না, যদি আমরা একটা লাইন দেখি অসমতাতে আসলে করে কিভাবে। অসমতাতে এই যে আমাদের প্রথম কাজ হচ্ছে 100কে এখান থেকে কি আমরা বাদ দিব, তাই হচ্ছে 100-র সাথে আমরা -4x এটা আছে না, -100 এখানে বিয়োগ করে দিব। আবার এ পাশে যেহেতু -100 বিয়োগ করলাম, এই অতিরিক্ত এটা এটা এখানেও বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো তো কি আসে, যে এই 100 আর এই 100 বাদ, এখানে থাকে কত -4x, আর এখানে থাকে কত -100। তো দেখো এই যে লাইনটা করলাম মাঝখানে, এই যে মাঝখানে এই যে লাইনটা করলাম, এই লাইনটা না করেও কিন্তু করা যায় না। যেমন সমীকরণ আমরা কি করতাম, যে 100টাকে এই পাশে পাঠাই দিলে কি মাইনাস হয়ে যাইতো না, যে 100টাকে এখানে পাঠাই দিলে কি মাইনাস হয়ে যেত। তো দেখো একই তো, এভাবেও চিন্তা করলে হয় না, যে এভাবে উভয় পাশে -100 যোগ না করে জাস্ট 100টাকে এখানে পাঠাই দিলে হচ্ছে। তো আমরা এভাবেই চিন্তা করি। তো আমরা এটা মুছে দিই, অর্থাৎ আমরা ডিরেক্ট এই লাইনটাই লিখতে পারি, যে -4x এটা। এখন কি করব, উভয় পক্ষ আমরা 4 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, 4 দ্বারা ভাগ করলে, যে 4x কে যদি 4 দ্বারা ভাগ করি থাকে কত -x, আর এখানে কত থাকে -25। এখন কি করব, আমাদের মাইনাসটা বাদ দিয়ে দিব। বুঝা গেছে? তো উভয় পক্ষে ধরো আমরা -1 দ্বারা গুণ করে দিলাম, কিন্তু এখানে হচ্ছে দেখো যখন আমরা -1 দ্বারা গুণ করলাম, এখানে যে -x ছিল সেটা +x হয়ে গেছে। এবার অসমতার যে দিকটা আছে সেটা কিন্তু দেখো এখন চেঞ্জ হয়ে গেছে। বুঝা গেছে? এটাই হয় যে অসমতাতে এটাই হয়, যখন হচ্ছে আমরা অসমতাটাকে একটা মাইনাস সংখ্যা দ্বারা, নেগেটিভ কোনো নাম্বার দ্বারা গুণ করি বা ভাগ করব, তখন হচ্ছে অসমতার যে দিকটা আছে সেটা হচ্ছে উল্টায় যায়। যেমন আগে কি বলছিল, যে x ইজ গ্রেটার দেন -x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল -25। তো যখন হচ্ছে -1 দ্বারা গুণ করলাম, তখন এটা কি চেঞ্জ, এইদিকে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে কি বলতে পারি, যে এই দেখো এটাই কিন্তু x এর একটা দিক বলছে। বুঝে গেছে? যে আচ্ছা, তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, এটা এটা মিন করতেছে যে লোকটা এই বাসকে ধরতে পারবে যদি এক্স এর মান 25 বা 25 থেকে ছোট হয়, অর্থাৎ লোক আর বাসের দূরত্ব যদি 25 বা 25 থেকে কম হয়, তখনই লোকটা বাসকে ধরতে পারবে। তাহলে আমরা এখানে কি লিখি, যে অর্থাৎ লোকটি এবং বাসের মধ্যবর্তী দূরত্ব
25 অপেক্ষা বেশি হলে, 25 মিটার অপেক্ষা বেশি হলে ধরতে পারবে না, এটাই বুঝে গেছে? পারবে না, বুঝে গেছে? যে তাহলে কি এটা মিন করতেছে, দেখো আমরা এখানে বলছি ধরতে পারবে, কি কোন শর্তে ধরতে পারবে? কোন শর্তে ধরতে পারবে? যদি এই যে দূরত্বটা আছে সেটা 25 বা 25 থেকে কম হয়, এই শর্তে ধরতে পারবে। বাট 25 থেকে বেশি হলে ধরতে পারবে না, এটাই আমাদের চাইছেই কিন্তু এটা যে ধরতে পারতো না যদি 25 থেকে বেশি হয়। ঠিক আছে, তো ক্লিয়ার। এখন কেউ যদি বুঝতে চাও যে একটা মাইনাস দ্বারা গুণ করলে কিভাবে এই অসমতার দিকটা চেঞ্জ হয়ে যায়, তাহলে হচ্ছে এটা এইভাবে বুঝতে পারো যে ধরো এভাবে একটা আমাদের আছে যে -2, তারপর হচ্ছে এভাবে একটা হচ্ছে -5। দেখো অসমতার দিকটা কেন আমি 2 এর দিকে দিছি, গ্রেটার দেন আর লেস দেন তো চিনো। ধরো এটা হচ্ছে 3 আর এখানে হচ্ছে ধরো একটা 3 আর একটা 5, বলো তো এখানে কোনটা বড়? 5 বড় না? তো যে বড় তার দিকে হা করে থাকবে, সহজ কথা এটা, বুঝা গেছে? তো একইভাবে দেখো তো -2 আর -5 কে বড়? এখানে -2 বড় না? তাহলে -2 এর দিকে হা করে থাকবে। এখন দেখো তো তুমি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলা, মাইনাস দ্বারা গুণ করলে তোমার এই -2টা কি হয়ে যাবে? +2, আর এই -5 কি হয়ে যায়? +5। এখন কেউ যদি এটাকে এভাবে দেয়, বোকামি না এটা? এখন কি এভাবে হবে? এখন কি 2 বড়? যার দিকে হা করে থাকে সে বড়, এখন তো এটা না, মাইনাস দ্বারা গুণ করার কারণে 5 বড় হয়ে গেছে, তাই হচ্ছে অসমতার দিকটা হচ্ছে এভাবে চেঞ্জ করা হয়। আশা করি বুঝছো। তো ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের পরের প্রশ্নটাতে যাই। আচ্ছা, তো পরের প্রশ্ন এটাও তোমরা করবা সেম, সর্বোচ্চ লোকটি কত দূরে হলে বাসটি ধরতে পারবে না। তো এটা করে এটা কমেন্ট সেকশন আনসারটা জানাইতে পারো। 5 নাম্বার এটা করবা সেম প্রশ্নটাই, যে সর্বোচ্চ কত দূরত্ব হলে, অর্থাৎ ওই একইভাবে একটা অসমতার কন্ডিশন নিয়ে আসতে হবে, শর্ত নিয়ে আসি এক্স এর একটা গ্রেটার দেন অর ইকুয়াল একটা কন্ডিশনে নিয়ে আসতে হবে, এটাই যে সর্বোচ্চ কত দূরে থাকলে বাসটি ধরতে পারবেন, এটাই। তো আসো এবার হচ্ছে 6 নাম্বারটাতে। তো 6 নাম্বার প্রশ্ন আমাদের যেটা বলছে যে একজন গাড়ি চালক একটি ট্রাফিক সিগন্যাল বাতির দিকে 54 কিলোমিটার পার বেগে এগোচ্ছিলেন। তো আমাদের একই কথা যে আমরা প্রথমে একটা ছবি এঁকে নিব। তো এখানে একজন গাড়ি চালক বলছে যে তার দেখো এখানে কিন্তু আমরা আদি বেগটা আবার 54 ধরতে পারবো না। আচ্ছা সরি, যে এখানে আমরা আদি বেগটা হচ্ছে শূন্য ধরতে পারবো না আর কি। তো আমরা আদি বেগ কত দেওয়া আছে এখানে? 54 কিলোমিটার পার আওয়ার। এই আদি বেগে হচ্ছে যে কি তোমার গাড়িটা যাচ্ছিল, এখন গাড়িটা তার সামনে, অর্থাৎ ধরো এখানে একটা সাইনবোর্ড ছিল আর কি, ওই আমরা সিগন্যাল দেখি না, যে সরি ট্রাফিক লাইট যেটা আছে আর কি। তো সে একটা এখানে ট্রাফিক লাইট দেখছে, ট্রাফিক লাইট হচ্ছে তার থেকে কত মিটার দূরে? যে এখান থেকে এখানে তার থেকে 30 মিটার দূরে ছিল ট্রাফিক লাইটটা, 30 মিটার, যে 30 মিটার দূরে। এখন উনি যখন এই 30 মিটার দূর থেকে গাড়ির চালক দেখলো যে এখানে রেড লাইট জ্বলে উঠলো। তো রেড লাইট মানে তো আমরা বুঝছি, ধরো এখানে হচ্ছে রেড লাইট আছে, রেড লাইট মানে হচ্ছে যে কি গাড়িকে থেমে যেতে হবে, আমরা তো এতটুকু জানি। তো উনি কি করছে, রেড লাইট দেখার কারণে উনি ব্রেক চাপতে চাপতে ওনার 0.4 সেকেন্ড সময় লাগছে, বুঝে গেছে? ধরো সাথে সাথে তো ব্রেক চাপা যায় না, তো দেখছে এই ব্রেকে চাপ দিতে দিতে 0.4 সেকেন্ড এর মধ্যেই শেষ, বুঝে গেছে? অর্থাৎ 0.4 সেকেন্ড পরে উনি ব্রেক চাপছে। তো এখানে বলছে তো ব্রেক চাপা মানে কি একটা মন্দন তৈরি হবে, মন্দন বলে দিছে যে গাড়ির মন্দনটা। তো এখন বলছে যে তিনি যথাসময়ে সিগন্যালে থামতে পারবেন কিনা। সিগন্যালে থামা বলতে কি যে ওনাকে কিন্তু 30 মিটার মধ্যে কিন্তু থেমে যেতে হবে, এর বেশি কিন্তু উনি কি আর ক্রস করতে পারবে না, করলে তো আর লাভ নাই, কারণ এখানে ল্যাম্পপোস্ট সরি যে সিগন্যাল বা ট্রাফিক যে লাইটটা আছে বা ট্রাফিক সিগন্যাল এর মধ্যে তাকে কি থামতে হবে। তো এখানে প্রথমে আমরা এখানে যেটা বলছে যে ব্রেক চাপতে চাপতে ওনার 0.4 সেকেন্ড সময় শেষ, ঠিক আছে? তো এই সময় তিনি কতটুকু চলে গেছে, অর্থাৎ ব্রেক চাপার আগে উনি ওনার 0.4 এতক্ষণ সময় লাগছে, অর্থাৎ এটা মিন করতেছে যে ব্রেক চাপতে চাপতে উনি ধরো এখানে চলে আসছে। এখন কিন্তু ওনার আর হচ্ছে ট্রাফিক লাইটের দূরত্ব এখন কিন্তু আর 30 মিটার নাই, অর্থাৎ উনি আগে এই 30 মিটার দূরত্বে ছিল, বুঝা গেছে? 30 মিটার দূরত্ব থেকে ধরো এখানে চলে আসছে ব্রেক চাপতে চাপতে, বি বিন্দুতে চলে আসছে। ধরো এভাবে চিন্তা করতে পারি যে আগে এই বিন্দুতে ছিল, এই ব্রেক চাপতে চাপতে উনি বি বিন্দুতে আসছে। তো ব্রেক এই বি বিন্দুতে উনি ব্রেকটা চাপতে পারছে, এই বি বিন্দু থেকে উনি হচ্ছে যে এ লাইটের অর্থাৎ ট্রাফিক লাইটের এই মাঝখানে গিয়ে থামতে হবে। তো দেখো তখন কিন্তু আমাদের এখানে আর একটা দূরত্ব আসতেছে, যে এই বি থেকে এখানে পর্যন্ত আর একটা দূরত্ব, বুঝা গেছে? তো আমাদের প্রথম বের করতে হবে যে উনি ব্রেক চাপার আগে কতটুকু দূরত্ব উনি চলে গেছে, বুঝা গেছে?
ব্রেক চাপতে চাপতে কতটুকু দূরত্ব চলে গেছে। তাহলে আমরা লিখি যে ব্রেক চাপতে চাপতে অতিক্রান্ত দূরত্ব। ব্রেক চাপতে চাপতে অতিক্রান্ত দূরত্বকে S1 ধরলাম। এখন এটা কি সূত্র লিখবে বলো তো? অন্য তোমাদের মাথায় কি অনেকগুলো সূত্র ঘুরতেছে? এমন কিন্তু না, দেখো গাড়িটা একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিল, অর্থাৎ গাড়িটা সমবেগে যাচ্ছিল। এখানে কিন্তু মন্দন কাজ করবে না। A থেকে B পর্যন্ত এই জায়গায় কিন্তু A এর কোনো হিসাবই আসবে না, অর্থাৎ ওনার যে মন্দনের কথা এখানে বলা আছে যে 3.75, অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে A এর মান কত, -3.75 লিখতে হবে, কারণ যেহেতু মন্দনটাকে মাইনাস লিখতে হয়। ওনার আদিবেগ হচ্ছে কত? আদিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এখন এটাকে যদি মিটার পার সেকেন্ড আনি কত আসে, যে 15 মিটার পার সেকেন্ড। বুঝে গেছে? তো এখন A থেকে B পর্যন্ত এই সময়ে উনি ব্রেক কিন্তু চাপতে পারে নাই। একটু ভালো করে বুঝো যে A থেকে B পর্যন্ত এখানে উনি ব্রেক চাপতে পারে নাই। ব্রেক চাপতে চাপতে ওনার 0.4 সেকেন্ড সময় গেছে। সেই 0.4 সেকেন্ড সময় পর উনি B বিন্দুতে আসছে। এই B বিন্দু থেকে কি উনি ব্রেকটা চাপতে পারছে, বিতেই ব্রেকটা ধরছে। তো বি থেকে আস্তে আস্তে কি থামতে থামতে এরকম কোন এক জায়গায় আসি থামবে। ক্লিয়ার? তাহলে তার মন্দন যেটা আছে, মন্দনটা কিন্তু বি বিন্দু থেকে কাজ করা শুরু করবে, বাট এ থেকে যে বিতে আসছে এটা কিন্তু সমবেগে যাবে, কারণ এখানে কিন্তু মন্দন কাজ করতে পারে নাই। কেন পারে নাই? এই যে এ থেকে বি 0.4 সেকেন্ড, এখানের মধ্যে উনি ব্রেকে চাপ দিতেই পারে নাই। বুঝে গেছে? তো ওভারঅল এ থেকে বি পর্যন্ত এটাকে আমরা S1 ধরলাম। S1 যাবে উনি কিসে? সমবেগে। তো সমবেগের একটাই সূত্র, S ইকুয়াল ভি ইন্টু টি। তো ওনার বেগ কত ছিল দেখো তো, 15 না? আর সময় কতক্ষণ লাগছে? 0.4। তো আমরা যদি এটা হিসাব নিকাশ করি তাহলে আমাদের কত আসে? 6 মিটার। তাহলে দেখো উনি ব্রেক চাপার আগেই 6 মিটার দূরত্ব শেষ। তাহলে এখন দেখো তো, এই ল্যাম্প পোস্ট থেকে বা হচ্ছে এই যে ট্রাফিক সিগন্যাল যে লাইটটা আছে এখান থেকে এখন ওনার দূরত্ব কত? 26 মিটার না? কারণ কি, আগে 30 ছিল, বাট 4 মিটার তো ব্রেক চাপতে চাপতেই শেষ, কাভার করে ফেলছে। এখন এই 26 মিটার দূরত্বের মধ্যেই ওনাকে থামতে হবে। যদি এই 26-এর মাঝখানে যদি না থামতে পারে তাহলে উনি কি যথাসময়ে বা হচ্ছে ওখানে থামতে পারবে না। বুঝে গেছে? তো এখন আমরা কি লিখতে পারি? অবশিষ্ট দূরত্ব, অবশিষ্ট দূরত্ব S2 কত হবে? এই 30 মাইনাস 6, ওভারঅল 24 মিটার। বুঝে গেছে? তো এখন আমরা বের করব যে উনি থামতে থামতে কতটুকু দূরত্ব গেল। ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের বি থেকে, এই ধরো এটা সি, এই সি এর অর্থাৎ বি থেকে সিতে উনি কত দূরত্ব গেছে এটা আমরা বের করব। এখন বি থেকে সিতে, বিতে তার বেগ কত? তোমার যে 15 ছিল, কারণ এ থেকে বি সমবেগ ছিল। বিতে ওনার বেগটা কত আসবে? 15। তো এখানে আদি বেগ ছিল কত? 15 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 54কে যদি আমরা এসআই এককে নিয়ে আসি 15 আসে। তো ধরে নিচ্ছি যে উনি কোথায় একটা থামবে। তো যেখানে এসে থেমে যাবে এখানে শেষ বেগ কত হবে? 0 না? তাহলে থামলে শেষ বেগটা কত হবে? 0। কোনো কিছু থেমে যাওয়া মানে শেষ বেগ 0। তো আমরা এখানে এস বের করব যে এই মন্দনে যে আদি বেগ 15 থেকে 0 হতে উনি কত দূরত্ব যাবে। তাহলে আমরা এই সূত্রে লিখি যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। তো যেহেতু থেমে যাবে এটা 0 স্কয়ার, আদি বেগটা হচ্ছে কত? যে 15 স্কয়ার প্লাস 2, এর মান হচ্ছে কত? 3.75 ইন্টু এস। আমরা এখন এস এর মানটা বের করে দেখি এস কত আসে। হিসাব নিকাশ যদি করে দেখি দেখবা এস এর মানটা 30 মিটার আসতেছে। তো এখানে আমরা এখন কি লিখবো? যেহেতু যে এস ইজ গ্রেটার দেন S2, তাই উনি যথাসময় এখানে থামতে পারবে না। কারণ এটা মিন করতেছে, এই যে আমরা এস বের করলাম 30 মিটার, এটা মিন করতেছে গাড়িটা থামতে থামতে 30 মিটার পথ চলে যাবে। বাট তোমার গাড়ি থেকে যে ট্রাফিক সিগন্যাল জায়গা যে জায়গায় আছে ট্রাফিক সিগন্যালটা, এর মধ্যবর্তী দূরত্ব কত? 62 মিটার না? তো ও তো 62 মিটারের মধ্যে থামতে হবে, কিন্তু কোথায় চলে গেছে? 30 মিটার। তাহলে যথাসময়ে থামতে পারবে না। তো পরের প্রশ্ন হচ্ছে এটা, যে একটি বাস স্থির অবস্থা হতে, একই কথা প্রশ্ন পড়ার পাশাপাশি একটা ছবি এঁকে ফেলি। যে এখানে একটা বাস ছিল, বাস স্থির অবস্থা হতে, তাহলে তার আদি বেগ কত? 0। ত্বরণ দেওয়া আছে যে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণে যাত্রা শুরু করে বাসের 12 মিটার পিছন থেকে, অর্থাৎ বাস হতে এখানে
12 মিটার পিছনে একটা মোটরসাইকেল ছিল। তো এখানে একটা মোটরসাইকেল ছিল 12 মিটার পিছনে। তো মোটরসাইকেল একটা বেগ ছিল, সমবেগে যাচ্ছিল, যে 20 মিটার সেকেন্ড বেগে চলতে শুরু করে। যাত্রাপথে মোটরসাইকেল এবং বাসের মধ্যে কতবার এবং কত দূরত্ব পরপর দেখা হবে এটা বের করতে বলছে। তো একইভাবে যে ধরে নিচ্ছি যে এই মোটরসাইকেলটা টি সময় পর এই বাসকে ধরে ফেলবে। দেখা হওয়া মানে হচ্ছে যে তোমার এই যে মোটরসাইকেলটা আছে না, মোটরসাইকেলটা কখন হচ্ছে এই বাসকে অতিক্রম করবে, এটা মানে হচ্ছে দেখা হওয়া। বুঝে গেছে? তো আমরা ধরে নিই যে তাহলে আমরা ধরে নিলাম যে টি সময় পর মোটরসাইকেল এবং বাসের দেখা হবে। তাহলে এই টি সময়ে মোটরসাইকেল কতটুকু দূরত্ব যাবে সেটা বের করতে হবে। টি সময়ে মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব, আমরা এটাকে S1 ধরে নিলাম, যেহেতু মোটরসাইকেল সমবেগে যাচ্ছে। S ইকুয়াল ভিটি, বেগটা হচ্ছে কত 20, এটা হচ্ছে টি, শেষ। এটা হচ্ছে তোমার মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব। এটা যে হ্যাঁ টি সময়ে মোটরসাইকেল এই পরিমাণ দূরত্ব যাবে। একইভাবে তোমার এই একই টি সময় বাসের অতিক্রান্ত দূরত্ব, বাসের অতিক্রান্ত দূরত্বটা কত, এটাই যে বাসের অতিক্রান্ত দূরত্ব, আমরা এটাকে S2 ধরে নিলাম। যেহেতু স্থির অবস্থা হতে তাই ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আদিভোগ হচ্ছে 0, তাহলে এটা বাদ। এখানে থাকতেছে হাফ, ত্বরণ হচ্ছে কত 2 ইন্টু টি স্কোয়ার। ওভারঅল কত আসতেছে যে টি স্কোয়ার S2 এটা। তো একই কন্ডিশন আগে যেটা লিখছিলাম, এই যে হরিণ কখন বাঘ কখন হরিণকে ধরতে পারবে, ঠিক একই ভাবে আর কি। যে দেখা হওয়া মানে কি, যে মোটরসাইকেলটা কখন বাসকে ধরবে। তো আমরা কি লিখবো, যে শর্ত মতে বা প্রশ্ন মতে একটা লিখতে হয়েছে, যে শর্ত মতে এই যে মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব S1 কত হইতে হবে 12 প্লাস হচ্ছে S2। যে কথাটা আগেও বলে আসছি যে মোটরসাইকেল যদি বাসকে ধরতে হয় তাকে তো 12 মিটার পথ যাইতেই হবে, পাশাপাশি হচ্ছে বাস ওই ঠিক টি সময়ে যে পরিমাণ দূরত্ব চলে যাবে সেই দূরত্বটাও কভার করতে হবে, তবেই কিন্তু ধরতে পারবে। তো এটা শেষ। এখন আমরা S1 এর জায়গায় লিখলাম 20 টি 12 প্লাস S2 মান কত টি স্কোয়ার। সবগুলো একসাথে নিয়ে আসলে যে টি স্কোয়ার মাইনাস 20t প্লাস 12 ইকুয়াল 0। তো দেখো এটাকে ডিরেক্ট উৎপাদক করা যাচ্ছে না। তো ডিরেক্ট উৎপাদক না করার, আমরা যেহেতু পারতেছি না ডিরেক্ট উৎপাদক, আমরা ডিরেক্ট এই সূত্রটা লিখবো। অর্থাৎ আমাদের এভাবে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য আমাদের এরকম একটা সূত্র আছে যে x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণকে উৎপাদক না করেই কি আমরা তার সমাধান বের করে ফেলতে পারি। বুঝে গেছে? তো আমরা এটা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে দেখো বি হচ্ছে কি, একটু আগে যা বললাম এক্স এর সহগ, তারপর হচ্ছে এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, সি হচ্ছে কি ধ্রুবক পদটা। তাহলে আমরা এখানে টি বের করেছি, সুতরাং টি সমান হচ্ছে যে মাইনাস বি, সূত্রের মাইনাস, আবার এখানে বি এর মান হচ্ছে -20, মাইনাস বি প্লাস আর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান কত -20, বি স্কোয়ার মাইনাস 4, এ এর মান হচ্ছে 1, সি হচ্ছে কত 12, আর নিচ হচ্ছে কত 2a না, তাহলে 2 ইন্টু 1। আচ্ছা, তো এখন এটা যদি আমরা হিসাব করি, তো এখানে আমরা মাইনাসে কি হয়ে যায় যে 20 প্লাস মাইনাস, আর এটা যদি হিসাব করো ক্যালকুলেটারে এভাবে পাবো যে 352 ডিভাইডেড বাই 2। এখন হচ্ছে আমরা একবার পজিটিভ না, অর্থাৎ এখানে দেখো প্লাস মাইনাস না, একবার পজিটিভ চিহ্ন নিয়ে আমরা একবার হিসাব করবো, যে পজিটিভ চিহ্ন নিলে আমরা কি লিখতে পারি, যে টি সমান হচ্ছে 20 প্লাস রুট ওভার 352 ডিভাইডেড বাই 2। তো এটা যদি আমরা হিসাব করি যে টি এর একটা মান পাচ্ছি এমন, আমাদের একটা টি এর মান আসতেছে এটা যে 19.38 এত সেকেন্ড। একইভাবে আমরা যদি যে নেগেটিভ চিহ্নটা নিই তখন আমাদের আসে এরকম যে টি এর মান যে 20 মাইনাস 352 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হিসাব করলে কত আসে, তো এটা হিসাব করলে এটা আসতেছে 0.619 এত সেকেন্ড। অর্থাৎ তাদের কয়বার দেখা হবে বলো তো, দুইবার দেখা হবে, যেহেতু টি এর দোনোটা মানই এখানে কি গ্রহণযোগ্য, দোনোটা মানই কি ধনাত্মক না, দোনোটাই কি বাস্তব মান, অর্থাৎ কোনো নেগেটিভ মান আসে নাই। তো দুইটা আসা মানে হচ্ছে তাদের দুইবার দেখা হবে। বুঝে গেছে?
তো এখন এই জিনিসটা যদি কেউ ফিল করতে চাও যে ভাইয়া কিভাবে দুইবার দেখা হচ্ছে, দুইবার দেখা হচ্ছে বলতে দেখো যে আচ্ছা, তো এখানে হয় কি যে মোটরসাইকেলটার আগে একটা বেগ ছিল, বাট বাসটা হচ্ছে স্থির অবস্থাতে যাত্রা শুরু করে, তাহলে তার বেগটা হচ্ছে কি আস্তে আস্তে বাড়বে। এই যে মোটরসাইকেলের আগে একটা বেগ আছে, বেগ থাকার কারণে এটা মোটরসাইকেলটা আগেই কি একবার বাসকে অতিক্রম করে সামনে চলে যাবে। সামনে চলে ধরো গেছে, কিন্তু মোটরসাইকেল কিন্তু বেগ কিন্তু আর বাড়তেছে না। এখন ধরো মোটরসাইকেল এখান থেকে এসে সামনে চলে আসছে এখানে, কিন্তু বাসের বেগটা কি আস্তে আস্তে বাড়তেছে না। তো বাড়তে বাড়তে এক সময় যেহেতু ত্বরণ আছে, যতই সময় যাবে তার বেগটা কি বাড়তেই থাকবে। তো এক সময় বাসটা আবার মোটরসাইকেলকে অতিক্রম করে চলে যাবে, ঠিক আছে। তো এবার যে চলে যাবে আর বাসকে কিন্তু মোটরসাইকেল আর ধরতে পারবে না, কারণ কি বাসের বেগ অনেক বেশি হয়ে গেছে। আর তখন হচ্ছে মোটরসাইকেল তাকে আর ধরা পসিবল না, কারণ মোটরসাইকেল সমবেগে যাচ্ছে, তার বেগের কি কোনো চেঞ্জ হবে না। তাই হচ্ছে দুইবার দেখা হচ্ছে। অর্থাৎ প্রথমে তোমার এই 0.619 এই সময় পরে একবার মোটরসাইকেলটা বাসকে অতিক্রম করে ফেলবে, আর একটা হচ্ছে যে 19.38 এই দুইটা সময় পরে, অর্থাৎ দুইবার দেখা হবে। এখন তুমি যদি দূরত্ব বের করতে চাও কি করবা, টি এর মানটা ওই একইভাবে হয় S1 এ বসাবা, নতুবা S2 তে বসাবা, বসিয়ে তুমি দূরত্বটা বের করতে পারো। ওই যেটা আমাদের ছিল আর কি, যে কত দূরত্ব পর্যায়ে ধরে ফেলবে বাঘটা, সেম ভাবে। তো আর এটা আর করতেছি না। তো আশা করি বুঝছো। তো আজকের জন্য এতটুকুই, আমাদের আর নাই। হ্যাঁ, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, সামনের ক্লাস আবার দেখা হবে।